না, তুমি অক্ষত আছো, আঁচড়ও লাগেনি। যা হয়েছে দূর দেশে, পাশের বাড়িতে। জীবিতের ধর্ম বহু, মৃত এক শ্রেণী। সেহেতু সুবিধে হয় মাথা গুনে নিতে। ভুবনেশ্বরের সাম হাসপাতাল থেকে যাদের নিথর দেহ একে একে বের করে আনা হলো, তারা কিন্তু একে অপরকে চিনতেন না, কিন্তু কোথাও দুর্ভাগ্য তাদের এক করে দিল। ওরা প্রত্যেকেই গেছিলেন সুস্থ হতে, আরোগ্যের খোঁজে, কিন্তু ফিরলেন না কেউই। তারা ভিন রাজ্যের হলেও কোথাও যেন এই আতঙ্ক আমাদেরও নাড়িয়ে দিয়ে যায়। তার কারণ এই একই ধরনের ঘটনা দেখেছে এই রাজ্য কিংবা এই শহর। পাশাপাশি আর একটা ঘটনার দিকে আমরা নজর রাখবো। সিঙ্গুরের কাছে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনা সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেকের গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা ডিজিকে তাও দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি এই অনুষ্ঠানের শুরুতে দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার মুখে পড়লেন। বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, খারাপ হয়ে যাওয়ায় দুধের গাড়িকে টেনে নিয়ে যাওয়ার জন্য রাস্তার বাঁ দিকে দাঁড়িয়েছিল একটি ব্রেকডাউন ভ্যান। রাস্তার ডান দিক দিয়ে সার দিয়ে যাচ্ছিল লরি। ব্রেকডাউন ভ্যান ও ওই লরির মাঝের অংশ দিয়ে বেরিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পাইলট কার। এর পেছনে ছিল অভিষেকের গাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে ব্রেকডাউন ভ্যানে লাগানো দুধের গাড়িতে। রাস্তায় উল্টে যায়। আপৎকালীন ব্রেক কষেও গতি নিয়ন্ত্রণ করতে পারেনি অভিষেকের পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি। সেটিও উল্টে পড়ে ডিভাইডারের ওপর। মাথা, ঘাড়, চোখ ও পায়ে চোট পান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পেছনে আসা একটি গাড়ি থামিয়ে দ্রুত বেলভিউ নার্সিংহোমে নিয়ে আসা হয় অভিষেককে। করা হয় সিটি স্ক্যান ও এক্স রে। চিকিৎসকেরা জানান স্ক্যানে কিছু পাওয়া যায়নি। অভিষেকের অবস্থা স্থিতিশীল, তবে চিন্তার কারণ এখনো আছে। এদিকে সূত্রের খবর, দুর্ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন ডিজি সুরজিৎ কর্পূরকায়স্থ। তিনি বলেন, আমি জানতে পেরেছি পাইলট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। সূত্রের খবর, একথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডিজিকে বলেন, চালককে কেউ কিছু খাইয়ে দিয়েছিল কি, অন্তর্ঘাত কিনা তদন্ত করে দেখুন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক মাথায় চোট পেয়েছে, হাড় ভেঙেছে, 19-20টা সেলাই হতে পারে। ওর সঙ্গে 10 জন পুলিশ কর্মী ছিলেন। অভিষেকের বিষয়ে জানতে রাষ্ট্রপতি ফোন করেছিলেন। রাতে অভিষেককে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। এবিপি আনন্দ। আমি দ্রুত চলে যাব রাজস্বী দত্তগুপ্ত, আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমের সামনে রয়েছে। আমি রাজস্বীর কাছে জানতে চাইবো, রাজস্বী, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কীরকম আছেন? কোনো ধরনের মেডিকেল বুলেটিন এখনো পর্যন্ত কি প্রকাশিত হয়েছে? এখনো পর্যন্ত সুমন কোনো মেডিকেল বুলেটিন প্রকাশিত হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বুলেটিন প্রকাশিত হবে এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সিটি স্ক্যান আগেই হয়ে গিয়েছিল, এখন এমআরআইও করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। এবং চিকিৎসকদের সূত্রে যেটা জানা গিয়েছে যে বাঁদিকে চোয়ালের ওপরের অংশ এবং চোখের নিচের অংশে যে হাড়টা উঁচু থাকে সেই অরবিট বোনে একটা ফ্র্যাকচার পাওয়া গিয়েছে, এবং এখানে যে আঘাতটা রয়েছে সেটাই কিন্তু সবচেয়ে বড় গুরুতর আঘাত। সেখান থেকে ব্লিডিংও হয়েছে। এই আঘাতটাতেই ফ্র্যাকচার পাওয়া গিয়েছে, এবং এটার কোনো ইন্টারনাল হ্যামারেজ আছে কিনা সেটার নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে। এবং মিনিট সাতেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউ নার্সিংহোমে এসে পৌঁছেছেন, এবং তিনিও যে সমস্ত ডাক্তাররা অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের সাথে কথা বলছেন। এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর, এই অরবিট বোনের ফ্র্যাকচার এবং সেখানে তৈরি ক্ষতস্থানটাই সবচেয়ে উদ্বেগের বিষয়, এবং ইন্টারনাল হ্যামারাজ বা অন্য ধরনের কিছু রয়েছে কিনা সেটা জানার জন্য বাকি শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ করার পরেই মেডিকেল বুলেটিনটা সম্পর্কে হাসপাতাল জানাবে। ধন্যবাদ রাজশ্রী। তুমি মেডিকেল বুলেটিন যে মুহূর্তে পাবে সরাসরি লাইভ আমরা দর্শকদের দেখাতে চাইবো। এই মুহূর্তে ডক্টর দীপেন্দ্র সরকার আমার সঙ্গে আছেন। ডক্টর সরকার, এখনো পর্যন্ত যা শুনলেন বা ওই বেসরকারি নার্সিংহোমে আপনাদের যারা চিকিৎসকরা আছেন তাদের সঙ্গে যদি কথা হয়ে থাকে, কতটা গুরুতর অভিষেকবাবুর আঘাত? হ্যাঁ, মাননীয় সাংসদের যে ধরনের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা বেশ গুরুতর মনে হয়। তার কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন হয়, যেটা মেজর প্রবলেম হচ্ছে সার্ভাইকাল স্পাইন ইনজুরি, সেটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যেতে পারে এবং ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, প্রায় হ্যাঙ্গিংয়ের মতো ডেথ হয়ে যায়। সেই পার্টটা উনি ওভারকাম করেছেন, এটা সুখবর। পরবর্তীকালে যেগুলো পাওয়া গেছে, ইন্টারনাল হেমারেজ যদি না থাকে, দ্যাটস এ গুড থিং। কিন্তু এই ধরনের পেশেন্ট বা এই ধরনের মানুষকে আমরা কিন্তু বেশ কিছুদিন ফলো আপে রাখি।
তার কারণ বেশ কিছু সাইন সিমটমস ইন্ট্রাক্রেনিয়াল কিন্তু ম্যানিফেস্ট করতে পারে 1 বা 2 দিন পরে। সুতরাং ইনিশিয়ালি এটা না হওয়ার অর্থ এই নয় যে ইমিডিয়েটলি আমরা বলে দিতে পারি যে উনি সম্পূর্ণ বিপদমুক্ত। একদম এক্স্যাক্টলি এই কথা মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসকরা জানিয়েছিলেন যে 72 ঘন্টা ন্যূনতম অবজারভেশনে রাখতে হবে। এই যে অস্থি যেখানে ভেঙে গেছে সেটা তো প্লাস্টার ইত্যাদি করা যায় না, কিভাবে চিকিৎসা হয়? হ্যাঁ, এখন এই জায়গাকার ইনজুরি যেটা মেজর প্রবলেম হচ্ছে যে এই এরিয়াটাকে জাইগোম্যাটিক বোন বলে, এই জায়গাটাকে এটাকে ফেশিয়াল ফ্র্যাকচারের মধ্যে ধরা হয়, যেটা কিছুদিন আগে পীযূষবাবুর ক্ষেত্রেও অনেক ফেশিয়াল ফ্র্যাকচার হয়েছিল। এটার মেন প্রবলেম হচ্ছে যে এর ঠিক পেছনে ব্রেন থাকে, সুতরাং এর ইম্প্যাক্টটা ব্রেনে যেতে পারে 1, 2 নম্বর এর পেছনে কিছু ভেনাস সাইনাস থাকে, সেগুলো যদি কখনো খুলে যায় টরেনশিয়াল ব্লিডিং হতে পারে। এছাড়া যেটা মেন প্রবলেম হয় মুখের মধ্যে বা কাছাকাছি যে কোনো ধরনের ইনজুরির এফেক্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি ব্লকেড হতে পারে। ফরেন বডি বা ব্লিডিং হলে হঠাৎ অ্যাসপিরেট করে পেশেন্ট সাডেনলি সাকাম করতে পারে। সেই কারণে এরিয়া ওয়াইজ দিস ইজ অ্যাবসলিউটলি আ ডেঞ্জারাস জোন অ্যান্ড এটাকে লাইটলি নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। মানে 72 ঘন্টার অবজারভেশনে অবশ্যই তিনি থাকবেন এবং তাকে রাখা হবে। আমি দ্রুত একবার দেখব সিঙ্গুরে, ঠিক যেখানে ঘটনাস্থল, যেখানে দুর্ঘটনায় পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সেখানকার অবস্থা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপক। আমরা রয়েছি সেই ঘটনাস্থলে যেখানে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আমরা যে গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে, ঠিক এই জায়গাটাতেই দুর্ঘটনা ঘটে। এটা আমুলের গাড়ি এবং গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছিল একটা ক্রেন, সেই গাড়িটাকে এসে আঘাত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তার নিরাপত্তা রক্ষীদের একটা গাড়িও এসে আঘাত লাগে এইখানে, এবং আঘাতটা কি ভয়ঙ্কর রকমের ছিল দেখে বুঝতে পারা যাচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে বসেছিলেন সেই গাড়ির এই দরজা ভেঙে এখানে পড়ে রয়েছে। আমুলের গাড়ি, আমুলের একটা প্লেটও এখানে পড়ে রয়েছে। এবং আরও একটা ভয়াবহ জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে এই যে গাড়িতে আঘাত লাগার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির যে নাম্বার প্লেট, গাড়ির সামনে যে নাম্বার প্লেট থাকে সেটা পর্যন্ত এখানে পড়ে রয়েছে, সামনে বনেট খুলে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে WB20A G7000। এই গাড়িটার যে সামনের অংশ সেটা খুলের ভেতরে ঢুকে গেছে। এত ভয়াবহ রকমের ধাক্কা লেগেছিল, এত অভিঘাত এত তীব্র ছিল যে তীব্রতায় গাড়ি টুকরো হয়ে কয়েক টুকরো হয়ে ঢুকে গেছে। টুকরোগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল এই গাড়িটিকে। এই গাড়িটা কিন্তু যাচ্ছে কলকাতা অভিমুখে, অর্থাৎ যে অভিমুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছিল সেই একই অভিমুখে এই গাড়িটাও চলছিল। এই গাড়িটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, সেই গাড়িটা গিয়ে সজোরে আঘাত করে ওই আমুলের গাড়িটাকে। আঘাতের তীব্রতা কতটা ছিল একবার বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই যে দরজা, সেই দরজাটার কি অবস্থা, একেবারে কার্যত দুমড়ে মুচড়ে গেছে এবং দরজার টুকরো পড়ে রয়েছে ওখানে। দুটো যে সেফটি ব্যাগ, এয়ার ব্যাগ, সেই ব্যাগ দুটো বেরিয়ে এসছে। আঘাতের তীব্রতা কত ভয়ঙ্কর হলে পরে যে যাত্রীকে বাঁচানোর জন্য, ড্রাইভারকে বাঁচানোর জন্য যে ব্যবস্থা রয়েছে, যে এয়ার ব্যাগ, সেই এয়ার ব্যাগ দুটোই বেরিয়ে এসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই একটা ছবি বলে দেয় যে আঘাতের তীব্রতা কতটা ছিল। একটা গাড়ি গিয়ে আঘাত করার পরে ছিটকে যায়, তখন দ্বিতীয় গাড়িটা এসে আঘাত করে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। তখন ঘাস লেগে রয়েছে, যে দুপাশের রাস্তা, মাঝখানে যে অংশটা সবুজ ঘাস জমি, সে ঘাস জমির মধ্যে এটা কয়েকটা পাল্টি খেয়ে গিয়ে, ডিগবাজি খেয়ে গিয়ে গাড়িটা পড়ে। তারপরে গাড়িটাকে তুলে এনে এখানে রাখা হয়েছে। এটা একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে এই গাড়িটা কিন্তু সেই রকম ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে না গেলেও এর সামনে যে কাঁচ রয়েছে সেই কাঁচের অবস্থা একবার দেখলেই অনুমান করা যায় যে গাড়িটার ওপরেও কত তীব্র আঘাত এসেছে, গাড়িটা কত সজোরে আঘাত করেছে এই গাড়িটাও। তার ফলে কয়েকটা ডিগবাজি খেয়ে, পাল্টি খেয়ে গাড়িটা মাঝখানে গিয়ে পড়ে। সিঙ্গুর থেকে ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ। ঘটনাস্থল থেকে দীপক ঘোষ তুলে ধরলেন। আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, তার কাছ থেকে জেনে নেব, তার কারণ এই দুর্ঘটনা সম্পর্কে নানা ধরনের ভার্সন আমাদের সামনে আসছে। ঠিক কি হয়েছে ঘটনাটা আমাদের জানাবে অর্ণব।
দেখো সুমন, আমাদের সঙ্গে একটু আগে মানস ভূঁইয়ার কথা হয়েছে। মানস ভূঁইয়ার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। মানস ভূঁইয়া যেটা জানাচ্ছেন যে এই কনভয়ে তার গাড়িটা ছিল 5 নম্বরে। প্রথমে ছিল পাইলট ভ্যান, এবং সেই পাইলট ভ্যান যখন এই ক্রেন দিয়ে আমুলের ভ্যানটাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির আগে যে পাইলট ভ্যান ছিল সে কোনোভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভ্যানটাই গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাই গিয়ে এই গাড়িতে ধাক্কা মারে। অর্থাৎ যে ক্রেন দিয়ে টানা হচ্ছিল সেই গাড়ি সেখানে গিয়ে ধাক্কা মারে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। পাইলট কারটা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাই প্রথম গাড়ি যেটা গিয়ে ধাক্কা মারে হচ্ছে এই ভ্যানেতে, এবং তার পিছনে ছিল আরেকটি পুলিশের গাড়ি। সেই পুলিশের গাড়িটি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর এই দুটো গাড়ি হচ্ছে এই যেরকম দীপক দেখাচ্ছিল মাঝখানে যে গর্ত মতো রয়েছে দুটো লেনের মাঝখানে, সেখানে দুটো গাড়ি উল্টে যায়। মানসদার যেটা বক্তব্য যে 5 নম্বরে তার গাড়ি ছিল, তিনি চলে আসেন, তার সঙ্গে ছিল কনক দেবনাথ, খালেদ এবাদুল্লাহ, তারা ছিলেন। তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদের তাদেরকে বের করেন কোনোভাবে, এবং তাদের গাড়িতে করে তারা নিয়ে চলে আসেন বেলভিউতে, এবং মানস ভূঁইয়া এখনও বেলভিউতেই রয়েছেন। তার এটা হচ্ছে বক্তব্য, তার বক্তব্য খুব স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাইলট কার সেটা কোনোভাবে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছিলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাই গিয়ে এই আমুলের গাড়ি এবং এই ক্রেন ভ্যানটায় ধাক্কা মারে, আর পিছনে একটি পুলিশ ভ্যান ছিল সেই ভ্যানটি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে, মেরে দুটো গাড়ি উল্টে যায় হচ্ছে ঠিক পাশেতে। এবং মানস ভূঁইয়ারা যেহেতু 5 নম্বর গাড়িতে ছিলেন, তারা নেমে আসেন, এবং তারা নেমে এসে এদেরকে রিকভার করেন, এবং রিকভার করে তারা সোজা নিয়ে চলে আসেন হচ্ছে বেলভিউতে। এখন পুরো বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল, তারপরেই স্পষ্ট হবে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। সুমন, ধন্যবাদ অর্ণব। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, পুলিশি তদন্ত ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কোন পথে এগোবে? দেখো, 1 নম্বর কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সংশয় ডিজিকে যেটা বলেছেন সেটা ঘুমিয়ে পড়েছিল কিনা, সেটা যদি খাওয়ানো হয়েছিল করতে চাও তাহলে ওর স্টমাক কন্টেন্ট, স্টমাক থেকে ওয়াশ করে বার করতে হবে যে কি খেয়েছিল, যদি ঘুমিয়ে পড়ার কোনো রিজন তুমি বার করতে চাও। সব থেকে যে বড় কথা হচ্ছে যে গাড়ির স্পিডটা কতটা ছিল, যেটা আমরা অর্ণবের থেকে শুনলাম তাতে প্রথম পাইলট কারটা বেরিয়ে গেছে। তা সাধারণত তুমি দেখবে যখন কোনো গাড়ি হয় দুটো ভাবে যায়, এক যদি তার সিকিউরিটি রিজন থাকে তখন একদম সোজাসুজি সব যায় না, একটু এপাশ ওপাশ করে যায়। এখন যেহেতু পাইলট কারটা বেরিয়ে যাওয়ার পর ক্রেনের সঙ্গে অভিষেক বাবুর গাড়িটা করছে, তোমার আঘাত লাগছে, লাগার ফলে তার যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু কমে যাবে, স্পিড ব্রেক হয়ে যাচ্ছে, যার জন্য তুমি দেখলে তো যেটা দেখালো ওই এয়ার ব্যাগটা বেরিয়ে গেছে। এটা করার ফলে পেছনের যে গাড়িটা থাকবে সে কিন্তু সজোরে গিয়ে ওকে আরো ধাক্কা মারবে, মারবার ফলে ওর ইম্প্যাক্টটা যেমন সামনের দিকে হচ্ছে মারার জন্য, আবার পেছনে একটা ইম্প্যাক্ট হচ্ছে। এই দুটো ইম্প্যাক্টের ফলে কিন্তু দরজা বা সামনের পেছনের সমস্ত কিছু চুরমার হয়ে বেরিয়ে আসবে এবং আঘাতটা বেশি লাগবে। এখন আমরা আশা করব যে উনি খুব তাড়াতাড়ি রিকভার করে নিক, এবং অন্তর্ঘাতের একটা জায়গা যে একদম উড়িয়ে দেওয়া যাবে না তা নয়। হ্যাঁ, কারণটা তোমাকে বলছি যে ওয়েদার দ্য ড্রাইভার ওয়াজ ইন মানে সেম কন্ডিশন, তার মধ্যে সাধারণত গাড়ি চালাবার সময় তুমি যদি কনসেন্ট্রেট না থাকো তোমার ওয়েভ সম্পর্কে এবং তুমি অন্য ভাবনায় থাকো, এটা হচ্ছে একটা দিক সাইকোলজিক্যালি। আর একটা দিক হচ্ছে যে তোমাকে যদি ওভার পাওয়ার করে দেওয়া হয়ে থাকে কোনো একটা ব্যাপারে, তুমি গেন্ড ওভার হয়ে থাকো, তাহলে সেটা হবে। সুতরাং এখানে অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ এই ড্রাইভারের অ্যান্টিসিডেন্টস বা ড্রাইভারের সঙ্গে অন্য কারোর কি খেয়েছিল, কখন খেয়েছিল, সাধারণত এই ধরনের ইম্পর্টেন্ট ভিআইপিদের সঙ্গে যারা ড্রাইভার থাকে বা সিকিউরিটি থাকে তাদের কিন্তু খাওয়া দাওয়া চাল চলনের ওপর আর একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকবে। সেটা ছিল কিনা আমি জানি না। সেই ইন্টেলিজেন্সটা যত স্ট্রং হবে তত কিন্তু তুমি এই জায়গাগুলোকে ওভারকাম করতে পারবে। সুতরাং কিছু খাওয়ানো হয়েছিল কিনা এটা একটা বিশাল ব্যাপার। আর এই জায়গায় তো তোমার গাড়ির ফরেনসিক এক্সামিনেশন করাতেই হবে, কারণ স্পিড লিমিট কি ছিল, যে জায়গা ভেঙেছে তাতে গতির বেগ কতটা ছিল, এইসব জায়গাগুলো তোমাকে ধরতে হবে। তবে সাবোটেজটাকে তুমি একদম তদন্তের বাইরে উড়িয়ে দিতে পারো না, এটাকে ধরে ধরেই তোমাকে এগোতে হবে। এবং এখানে আমাদের ড্রাইভারই কিন্তু সব থেকে বড় তার কারণ যখন ও পাস করে বেরিয়ে গেল তখন তুমি কেন বেরোতে পারলে না? তাহলে তোমার নয় কনসেন্ট্রেশন ছিল না, আর নয় তুমি কিছু খাইয়ে তোমার ঘুমিয়ে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন নিশ্চয়ই কোন একটা জায়গা থেকে উনি ইনফরমেশন পেয়েছেন। সুতরাং ঘুমিয়ে যদি যায় তাহলে তো ওর স্টমাক ঠিক ওয়াশ করলেই বেরিয়ে যাবে। একদম।
নতুন ইনফরমেশন পাওয়ার কথা বলছিলেন সৌমিতদা। এই মুহূর্তে সুমন ঘরাই নবান্নে আছেন আমাদের প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর কাছে নতুন কিছু তথ্য এসছে শোনা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেলভিউতে পৌঁছেছেন। এছাড়া রাজ্যপালও এই মুহূর্তে বেলভিউতে ঢুকেছেন। এর আগে দেশের রাষ্ট্রপতি তিনি সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন সে বিষয়ে আমি সুমনের কাছ থেকে জেনে নেব। মুখ্যমন্ত্রীর আর কোনো প্রতিক্রিয়া পেলে সুমন? মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের যেটা বলেন সেটা যে স্ক্যান চলছে, প্লাস 19-20টা স্টিচ হতে পারে, গালের হাড় ভেঙেছে, মাথায় চোট রয়েছে। 72 ঘন্টা না গেলে কিন্তু ডাক্তাররা সেভাবে কিছু বলতে পারবে না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে। এবং তারপরেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যাওয়ার সময় আরো যেটা বলেন যে কেন্দ্রীয় সরকারের যে আইন রোড অ্যাক্সিডেন্টের, সেই রোড অ্যাক্সিডেন্টের আইনটা কিন্তু রাজ্য সরকার পাল্টেছে। সেই জন্য সেভ লাইফ সেভ ড্রাইভ এই প্রজেক্টটা নিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন যদি ইন্টেনশনালি কেউ কাউকে অ্যাক্সিডেন্ট করে রাজ্য সরকার কিন্তু অ্যাটেম্পট টু মার্ডার কেস দেয়। কিন্তু এবং তিনি আরো যেটা বলেন যে ভবিষ্যতের গাড়ির আগে পাইলট কার ছিল, পাইলট কারের যে ড্রাইভার সে আনমাইন্ডফুল ছিল, অর্থাৎ তার চোখ লেগে গেছিল বা ঘুমিয়ে পড়েছিল। কেন ঘুমিয়ে পড়েছিল, কি কারণে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য সিআইডি এবং এসটিএফ যৌথভাবে পুরো তদন্ত করে দেখছে। এবং কেন এই ঘটনাটা ঘটলো, কেন মাঝে মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এরকম ঘটনা ঘটছে, এবং ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কেন মাঝে মাঝেই বিভিন্ন ভিভিআইপি গাড়ি এরকম অ্যাক্সিডেন্টের মুখে পড়ে, পুরোটাই কিন্তু পুলিশকে তদন্ত করতে তিনি নির্দেশ দিয়েছেন। শোন, আমি তোমার একটা বাক্যে একটু আটকালাম। মাঝে মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এইরকম ঘটনা ঘটছে, এর আগেও এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছিল? হ্যাঁ দেখো, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির সামনে একটা ট্রলার চলে এসেছিল এবং সেই প্রসঙ্গ তিনি মুখ্যমন্ত্রী বলেন। এবং এরপর প্রণব মুখার্জি যখন ডিফেন্স মিনিস্টার ছিলেন তখনও একটা এরকম ঘটনা ছিল ন্যাশনাল হাইওয়ের উপরে। এবং তুমি জানো যে কিছুদিন আগে দার্জিলিং থেকে ফেরার পথে প্রেসিডেন্ট কিন্তু খাদে পড়ে গেছিল। পুরো বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নবান্নে দাঁড়িয়ে উল্লেখ করেন। আমার মনে আছে 2011-তে মাননীয় মুখ্যমন্ত্রী তখন তার কনভয়েতে একটি লরি ঢুকে পড়েছিল, সেই নিয়েও তো পুলিশ তদন্ত করেছিল। একদমই তাই, সেই সময় পুলিশ তদন্ত করেছিল এবং লরিওয়ালাকে শাস্তিও দেওয়া হয়েছিল কেন এইভাবে ঢুকে পড়লো। এই ঘটনাটা ঘটেছিল ডানকুনিতে। আজকে কিন্তু সেই বিষয়টাই হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেন যে অভিষেক ব্যানার্জির গাড়ির কনভয় কেন এরকম বিপদের মধ্যে পড়লো, এবং এর আগেও বেশ কয়েকবার হয়েছে, কেন এরকমটা ঘটবে। এবং শুধু তাই নয়, ভিভিআইপিরা যখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাতায়াত করে তখন মাঝে মাঝেই এরকম ঘটনা ঘটে। কনভয়ের মধ্যে সিকিউরিটি থাকা সত্ত্বেও অন্য গাড়ি ঢুকে যায় এবং তাতে অ্যাক্সিডেন্ট হয় বা একটা বড় ঘটনা ঘটতে পারে। কেন এটা ঘটছে পুরোটাই পুলিশকে তদন্ত করা। একেবারে ধন্যবাদ সুমন। কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বুলেটিন আমাদের সামনে আসবে। আমি ভুবনেশ্বরের ঘটনা যেখানে পৌঁছে গেছেন গতকাল রাতেই আমাদের প্রতিনিধিরা, আপনাদের সামনে তুলে ধরব। আরোগ্য লাভের আশায় এসে মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ। ভুবনেশ্বরের সাম হাসপাতালে সোমবারের অগ্নিকাণ্ডের পর এখনো সেখানে শোনা যাচ্ছে শুধুই স্বজন হারাদের কান্না। ভয়াবহ এই ঘটনার পর মঙ্গলবার আমরা পৌঁছেছিলাম সেই ডায়ালিসিস রুমের কাছে যেখানে প্রথম আগুন লাগে। সাম হসপিটালের এই হচ্ছে করিডোর, যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ফরেনসিক টিমের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। এবং এই ডান দিকে, ঠিক এই বারান্দার কাছে রয়েছে ডান দিকে ডায়ালিসিস ইউনিট, এবং এই ডায়ালিসিস ইউনিটে প্রথম আগুন লাগে। তারপর বাঁ দিকের এই এসি কেবিন এবং যে আইসিইউ রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সাম হাসপাতালের দোতলায় করিডোর দিয়ে একটু এগিয়ে ডান দিকে ডায়ালিসিস রুম। কি করে আগুন লাগলো সেখানে? সোমবার সন্ধ্যায় বছর 26-এর বাইনা বেহেরা ডায়ালিসিসের প্রস্তুতি চলছিল হাসপাতালে। বাইনার দাবি, হঠাৎই তিনি ইলেকট্রিকের প্যানেল বক্সের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনেন। চোখের নিমেষে সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। ডায়ালিসিস চালিଥିଲା সেই সময় ডক্টরଙ୍କୁ হেল্প মাগিলি, স্যার ଟିକେ ମୋର ଏଇ ଖୋଲି ଦିଅନ୍ତୁ, ଏଇଟା କ୍ୟାପ୍ଟା ଖୋଲି ଦିଅନ୍ତୁ, ବ୍ଲଡ୍ ମୁଁ ଚାଲିଯିବି ବଞ୍ଚିବି। ସେଠି ସାର୍ ଖୋଲି ଦେଇଛନ୍ତି। କିଛି ଶବ୍ଦ ହେଇଛି? ମେଡିସିନ ଆଇଛି ଶବ୍ଦ, କ'ଣ ବାସଟେ ଫୁଟିଲା ଲାଗିଲା, ଶବ୍ଦ ହେଇଛି। হাসপাতালের কর্মীদের একাংশ অবশ্য এসি মেশিনে শর্ট সার্কিট থেকে বা ডায়ালিসিসের যন্ত্র গরম হয়ে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ডায়ালিসিস রুমের পাশেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে সেই ঘরে। বিষাক্ত কার্বন মনোক্সাইডে দম আটকে বহু রোগীর মৃত্যু হয়।
ये वो आईसीयू रूम है जहां पर पेशेंट्स को रखा गया था। यहां पर जो पेशेंट्स थे उनके ड्रिप्स लगी हुई थी, उनके जो इलाज चल रहा था, लेकिन अचानक जब आग लगी तो वो उस हालत में भी नहीं थे कि भाग सकते। এই ঘটনায় হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। দমকলের তরফে জানানো হয়েছে 2013 সালে ফায়ার সেফটি অডিটে এই হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থায় প্রচুর খামতি ধরা পড়ে। হাসপাতালকে নোটিশও ধরানো হয়, কিন্তু তারপর কি? To personally verify certain things that have come as feedback, so it will be desirable to physically verify whether things were in order or not. রোগীর পরিবারের দাবি হাসপাতালে সিঁড়ি ও লিফট থাকলেও কোনো র্যাম্প নেই, ফলে বিপদ বুঝেও বহু রোগীকে বার করা যায়নি। যদিও এই হাসপাতাল যে বিশ্ববিদ্যালয়ের অধীন, সেখানকার আধিকারিকরা এখনো গাফিলতি মানতে নারাজ। অভিযোগ উঠছে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, এই অভিযোগটাকে আমি অস্বীকার করি। কয়েকজন রোগীকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এখানে নোটিশ দেওয়া হয়েছে, যারা এখানে এখনো পর্যন্ত যারা অসুস্থ রয়েছেন অন্যান্য হাসপাতালে বা এই হাসপাতালে রয়েছেন, তারা যদি দিল্লি এবং মুম্বাইতে বেটার ট্রিটমেন্টের জন্য যেতে চান, সেক্ষেত্রে বিনামূল্যে রোগী এবং তার আত্মীয় স্বজনকে বিনামূল্যে টিকিট প্রোভাইড করবে এয়ার ইন্ডিয়া। হাসপাতালেও সেই নোটিশ দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় সেই ইনফরমেশন পৌঁছে দিয়েছেন সরকারি মাধ্যমে। ফরেন্সিক বিশেষজ্ঞরা এদিন ভুবনেশ্বরের সাম হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। নিমাই পান্ডা, সমিত সেনগুপ্ত ও অঙ্কিত গুপ্ত, এবিপি আনন্দ, ভুবনেশ্বর। সেটা তো 20 জন মানুষকে আমরা হারালাম। কোনো দাতব্য চিকিৎসালয়, গ্রামের চিকিৎসা কেন্দ্র নয়, লক্ষ লক্ষ টাকা বিল হয়, উন্নত পরিকাঠামো, মানুষ বেশি অর্থ দিয়ে শরীর সারাতে যান, প্রাণ হারালেন। এবং আমার কি মনে হয়, আমি কেবল ভাবছিলাম যে দেখো আমাদের দেশে এখন অস্বাভাবিক মৃত্যুর হার প্রচুর বেড়ে গেছে। গত এক মাসের খবরের কাগজ খুললেই আমরা যা দেখতে পাবো, একদিকে যেমন সীমান্ত উত্তপ্ত, তেমনি ডোমেস্টিক ভায়োলেন্স কি হারে বাড়ছে। আমরা প্রতি সপ্তাহে অন্তত 3-4 জন করে মানুষকে হারাচ্ছি। হ্যাঁ, মানে সন্ত্রাস যেমন পাশের দেশ থেকেও আছে, আমাদের অভ্যন্তরীণ সন্ত্রাস আছে। সেখানে আমরা কারণ পণ প্রথা, কখনো অ্যাসিড ছোড়া, একটার পর একটা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা একটা জায়গাকে ভরসা করব যে আমরা অসুস্থ হলে আমরা যদি একটু টাকা খরচা করলে হাসপাতাল থেকে একটা চিকিৎসা পেতে পারি এবং সেখানে আমি সেফ। কারণ অনেকেই বাড়িতেও রোগীকে রাখতে চান না, যে হাসপাতালে দিলে সে তার ট্রিটমেন্টটা পাবে। আজকে হয়তো অনেকে এরকম ছিলেন যাদের বাড়িতে রাখার অবস্থা আছে কিন্তু হাসপাতালে রাখা আছে কারণ বেটার জায়গায় থাকবেন। একটা হাসপাতাল যারা এত লক্ষ টাকা বিল করে, তাদের র্যাম্প নেই, তো এরা লাইসেন্স পায় কি করে? কারণ র্যাম্প তো প্রাথমিক শর্ত। একটা হাসপাতাল থেকে কোনো রকম দুর্ঘটনায় রোগীকে বার করতে গেলে তোমার লিফট বা সিঁড়ি দিয়ে হবে না, র্যাম্প থাকতে হবে। হাসপাতালেই তো র্যাম্প থাকবে, হাসপাতালেই তো থাকবে। এবং দ্বিতীয় কথা, আমার মনে হয় যে দেখো আমাদের রাজ্যেও গত কয়েক বছরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা অনেক মানুষকে হারিয়েছি। অগ্নি নির্বাপন বিধিটা সঠিকভাবে পালন করা, তো যারা স্বাস্থ্য ব্যবসার সঙ্গে জড়িত, তারা যদি আর 5টা ব্যবসা থেকে এই ব্যবসাটাকে একটু আলাদা করে না দেখেন, তাহলে আমাদের সমূহ দুর্দিন সমাগত, এইটুকু আমি বলতে পারি। একেবারে। আমি ডক্টর রেজাউল করিমের কাছে যাব। ডক্টর করিম, প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের রাজ্যের ঘটনা। সিজাত বলছে, আমি এক্স্যাক্টলি যেখানে যেখানে হয়েছে সেই ছবি তুলে ধরেছি। তার ভেতর খুব বলতে ভালো লাগছে যে আশাপ্রদ ছবিও আছে, যে চমৎকার ব্যবস্থা হয়েছে, 4 কোটি টাকা দিয়ে সমস্ত আগুন লাগলে বা দুর্ঘটনার ব্যবস্থা হয়েছে, আবার হয়নি এরম ছবি হয়েছে। আমি পাশাপাশি তুলে ধরবো। আপনার কাছে যেটা জানতে চাইবো যে সমস্যাটা কোথায়? এই হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে অর্থ তো সমস্যা নয়। দেখুন, আমি শামের কথাটাই প্রথমে বলি। আমি একটা কাজে শাম হাসপাতাল আমাকে গত 1 বছরে 2বার যেতে হয়েছে। তো করিডোর ফরিডোর তো দেখতেই পাচ্ছেন ভীষণ বড়, কিন্তু যেটা আইসিইউ এর যেটা মূল সমস্যা ওখানে আমার খুব চোখে লেগেছিল, সেটা হচ্ছে একটাই মাত্র দরজা। আপনি সেই দরজা দিয়ে ভেতরে ঢুকবেন এবং তারপর তো ওখানে তো মরিবান্ড পেশেন্টরা শুয়ে আছে, বোধহয় যতদূর মনে হচ্ছে যে 20টা বেড আছে। তো এই 20 জন পেশেন্ট শুয়ে আছে এবং অনেকেরই ভেন্টিলেশনও চলছে। এই অবস্থায় যদি কিছু একটা অ্যাক্সিডেন্ট হয় তো কাউকে আপনি বার করতে পারবেন না, একদম পেশেন্ট এবং ডাক্তার সবাই পুড়ে মরবে, কোনো ব্যবস্থা নেই। সাধারণভাবে আমার যেটা ধারণা, গোটা দেশেই খুব সম্ভবত এমসিআই এর কাজে প্রায় গোটা দেশের অনেক বড় হাসপাতাল আমি ঘুরেছি, সব জায়গাতে একটা ডিজাইন, একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে। এটা আমার নিজের মনে হয়েছে যে যারা হাসপাতাল প্ল্যান করেন তাদের মনে হয় প্ল্যানিংয়ের অভিজ্ঞতা তেমন নেই। আমাদের এখানে ধরুন 2010-11-তে যে 3টে মেডিকেল কলেজ ডিক্লেয়ার হয়েছে, তার প্ল্যানিংটা ওই সময় হয়েছে 9-10-এ। আপনি দেখুন গিয়ে
আমাকে যে ঘরটাই বসতে দিয়েছে তার একটি দরজা, তাতে কোনো ভেন্টিলেশন নেই, এবং যদি আগুন লাগে আমি কিন্তু বেরিয়ে আসতে পারবো না। এদিকে একটা ফায়ার অ্যালার্ম, বাক্য ধার নেব যে লাইসেন্স পায় কি করে আমি জানি না, মানে দ্যার মাস্ট বি সাম মানে আনহোলি সামথিং, কিন্তু এটা আমি বলতে চাই না। আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে যারা, আমি এবারে ধরুন আর্কিটেক্টদের সঙ্গে বসেছিলাম যারা হাসপাতাল ডিজাইন করছে আমাদের হাসপাতাল নিয়ে, আমি সাগর দত্ততে আছি, তো ওরা আমাদের সঙ্গে কথা বলে একরকম লিখে নিয়ে গেলেন, তারপর যখন ফাইনাল প্ল্যানিং হলো, যখন হাসপাতাল বাড়ি উঠছে তখন দেখলাম ইটস টোটালি ডিফারেন্ট, মানে একদম একদম টোটালি ডিফারেন্ট। র্যাম্প, এভাকুয়েশনের কোনো বন্দোবস্ত, একটা ওয়াটার সোর্স রাখা, যে জল তো একটা প্রাইমারি জিনিস, আপনি এই কার্বন ডাই অক্সাইড দিয়ে কতটা আপনি নেভাবেন, সম্ভব নয়। এখন যদিও আমাদের সরকারি হাসপাতালগুলোতে সব জায়গাতে এই ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ওই এক্সটিংগুইশার দেওয়া হয়েছে, অ্যালার্ম দেওয়া হয়েছে, অ্যালার্মটা বাজিয়ে সকালবেলায় টেস্টও করা হয়। কিন্তু যদি সত্যিই এমার্জেন্সি হয়, আমি এভাকুয়েশনটা করব কোনখান দিয়ে? একটাই তো দরজা, অবকাশ নেই। একদম। আমি শ্রীজাত আমাদের রাজ্যের ঘটনার কথা বলছিল, শম্ভুনাথ পণ্ডিত, কাটোয়া মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এই তিনটে জায়গায় সাম্প্রতিককালে আগুন লেগেছে, আমরা প্রত্যেকে জানি। তিনটে জায়গায় আমাদের প্রতিনিধিরা গেছিলেন, তিনটে ছবি পেয়েছেন। একদিকে যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গোটা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো হয়েছে 4 কোটি টাকা দিয়ে, নিঃসন্দেহে একটা ইতিবাচক ছবি। শম্ভুনাথ পণ্ডিতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কাটোয়া আছে, কাটোয়াতেই দেখুন। এসেছিলেন অসুখ সারাতে, ফিরতে হয়েছে প্রাণ দিয়ে। ভুবনেশ্বরের সাম হাসপাতালের মতোই 20 অগস্ট মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী থেকেছিল বর্ধমানের কাটোয়া হাসপাতাল। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটারে আগুন লেগে যায়, কিন্তু তার 2 মাস পরও অপারেশন থিয়েটারের সামনে রাস্তায় স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে তুলো এবং প্লাস্টিক, যার সবই দাহ্য। আমাদের স্টোরে একটু স্পেসের সমস্যা আছে, আর ওয়ার্ডে যেগুলো সাপ্লাই দেওয়ার সেগুলো দিয়ে দেবো, তাহলে কমে যাবে অনেকটা। অগ্নি নির্বাপক যন্ত্র অকেজো। দোতলা 3তলা করিডোরেও যাতায়াতের পথে কোথাও ওষুধের বাক্স, কোথাও পলিথিনের প্যাকেট। দুর্ঘটনা ঘটলে ছুটে পালানোর উপায়টুকু নেই। গেটের কাছে বস্তা এবং চট অনেক কিছু আছে, তা আগুন যদি লেগে যায় তাহলে আমরা বাচ্চা নিয়ে কি করে বেরোবো? এরপরও সুপারের সাফাই। এমার্জেন্সি এক্সিটের কাছে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু জিনিসগুলো এত এত মূল্যবান জিনিস, ওষুধ, স্যালাইন, এই জিনিসগুলো রাখারও আমার কাছে পর্যাপ্ত জায়গা নেই। কাটোয়া হাসপাতালের 1 সপ্তাহের মধ্যেই আগুনের গ্রাসে পড়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে অবশ্য 4 কোটি টাকা খরচ করে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজা হয়েছে। বসানো হয়েছে 495টি অগ্নি নির্বাপক যন্ত্র। পুরো হাসপাতালের নজরদারির জন্য তৈরি হয়েছে কন্ট্রোল রুম। ফায়ার কন্ট্রোলের জন্য একটা এখানে কন্ট্রোল রুম ফায়ার সেফটি মেজার্সে করা হচ্ছে। যদি কোনো রকমভাবে এরকম কিছু ঘটনা ঘটে, একটা 24/7 একটা কন্ট্রোল রুম, সেখানে সব সিসিটিভি থাকবে। কাটোয়া মুর্শিদাবাদের মতো অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে খাস কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। 29 অগস্ট দোতলায় কনফারেন্স রুমের এসিতে শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায়। 2 মাস পর সেখানে গিয়ে দেখা গেল অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুন করে রিফিল করা হয়েছে, এসিগুলি পাল্টানো হয়েছে। তবে আউটডোরে আরও অগ্নি নির্বাপক যন্ত্র বসানোর দরকার বলে দাবি রোগীদের একাংশের। স্বাস্থ্য দপ্তরের তরফে আরও অগ্নি নির্বাপন যন্ত্র বসানোর জন্য টাকা মঞ্জুর হলেও সেই কাজ এখনও শুরু হয়নি। রাজর্ষি দত্তগুপ্ত, রানা দাস ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানা, অথচ সেখানেই 1 সপ্তাহের মধ্যে একবার নয় দুবার আগুন। নেপথ্যে কি সমাপতন নাকি ষড়যন্ত্র? শার্লক হোমসের সেই বিখ্যাত মন্তব্য, পৃথিবীতে পর্যবেক্ষণ করার মতো এমন অনেক কিছুই আছে যেগুলো কেউ পর্যবেক্ষণ করেই না। জেসপের অগ্নিকাণ্ডেও কি একই রকমভাবে নজর এড়িয়ে যাচ্ছে কোনো সূত্র? শার্লক হোমসকে না পাওয়া গেলেও আপাতত সিআইডির হাতেই গোটা ঘটনার তদন্তভার। 200 বছরেরও বেশি প্রাচীন জেসপের রহস্যময় অগ্নিকাণ্ড নিয়ে আমাদের এই পর্বের কিছুটা আলোচনা। পাশাপাশি ঘণ্টাখানেকের এই অর্ধেও আমরা তুলে ধরব সেই সব বন্ধ বহুতল কিংবা সিনেমা হলের কথা যেখানে এমনই হঠাৎ করে কোনো একদিন রাতে কিংবা দিনের কোনো অলস সময় অগ্নিকাণ্ড হয়েছে, আর তারপর সেখানে গজিয়ে উঠেছে কমার্শিয়াল বিল্ডিং কিংবা হোটেল।
সেগুলো কি সমাপতন ছিল নাকি সত্যি দুর্ঘটনা? এর পাশাপাশি আমরা নজর রেখেছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবরেও। কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বুলেটিন প্রকাশিত হবে, আপনাদের সামনে সরাসরি লাইভ সেটা দেখাবো। আলোচনার শুরুতে আসুন দেখে নিই, 1 সপ্তাহের মধ্যে দুবার আগুন লাগলো জেসপে। কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, কাজকর্ম হয় না, অথচ দমদমের সেই বন্ধ জেসপ কারখানায় 1 সপ্তাহের মধ্যে দুবার আগুন লাগলো। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার, কারণ বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই আগুন কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্তর্ঘাতের বীজ। এই আগুনটা যে নাশকতা ছাড়া আর কিছু নয়, এই জায়গাটাকে নিয়ে অন্যভাবে ব্যবহার করবার যে প্রক্রিয়া মালিক পক্ষে, সেটা কিন্তু ক্যাটালিস্টের কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যেসব অধিগ্রহণ করেছেন সেটাই সম্মত না হয়ে যেভাবে এখানে সাবোতাজ করার চেষ্টা করা হচ্ছে, আসলে পুরো বিষয়টাই হচ্ছে একটা ব্যক্তির সদিচ্ছার উপর নির্ভর করে। কিন্তু অন্তর্ঘাত হয়ে থাকলে কারণ কি হতে পারে? জেসপের এই বন্ধ কারখানাটি দমদম বিমানবন্দরের উল্টো দিকে প্রায় 67 একর জায়গা জুড়ে। বর্তমানে এই জমির মূল্য কয়েকশো কোটি টাকা। প্রমোটারদের নজর যে এই জমির দিকে পড়তেই পারে তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অনেকের অভিযোগ, বারবার রহস্যজনকভাবে আগুন লাগার নেপথ্যে থাকতে পারে কোনো প্রমোটার চক্র। রুইয়া এখানে একটা প্রমোটারি করতে হয়েছে, রুইয়া কারখানা চালাতে আসেনি। তিনি বরাবর চেয়েছেন এই জমিগুলো তারা কিভাবে বিক্রি করবে। এক একদিন রাতে কারখানার এক এক জায়গায় যেভাবে আগুন লাগছে তাও অনেকের কাছেই অস্বাভাবিক ঠেকছে। 11 তারিখ যে আগুন লেগেছিল সেখানে দেখা যায় যে প্রথমে সিকিউরিটির ওখানে আগুন লাগে, সেই ঘর থেকে প্রায় 200 মিটার দূরত্বে এই ঘরটাতে আগুন লাগে এবং এরপর আরও একটা জায়গায় আগুন লাগে যেটা মেডিকেল রুম, এই ঘর থেকেও প্রায় 100-150 মিটার দূরত্বে এদিকে আরও একটা অন্য ঘরে। ফলত সোর্স অফ ফায়ারটা সেদিনকে কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ছিল। আর আগুন যে শুধু এক জায়গায় লাগছে তা নয়, লাগছে একাধিক জায়গায়, যা দেখে অনেকের মনেই সন্দেহ তৈরি হচ্ছে। কখনো একতলার একটা অংশে আগুন, কখনো 3 তলার একটি অংশ আগুন, কখনো 2 তলার একটি অংশে আগুন, এরকম 5-6 জায়গায় আগুন বারবার 7 থেকে 10 দিন 15 দিন অন্তর একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এটা অন্তর্ঘাত ছাড়া অন্য বিষয় হতে পারে না। আর কারখানা বন্ধ হলেও জেসপের মধ্যে যে নিয়মিত রাতের অন্ধকারে লোকজন ঢোকে তারও যথেষ্ট প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি দেখাবো আরও একটা, এখানে যেরকমভাবে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, যে কত বছর ধরে এই শেড বন্ধ রয়েছে, তারপরেও যে জলের বোতল এখান থেকে আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ডেট সেটা 13/9/2016। রাত্রি 9টার পরে আমাদের আতঙ্ক হয়ে যায় যে কখন গুলি বোমা চলবে, কখন এখান থেকে ক্রাইম হবে, এবং পাড়ার লোকরা গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, বলা হয় তো আপনারা বাড়ি চলে যান। এরকম পরিস্থিতিতে আমাদের ভোগ করতে হচ্ছে। তাহলে আগুনের নেপথ্যে কি সত্যি অন্তর্ঘাত রয়েছে? তদন্ত নেমে মঙ্গলবারই সিআইডি কর্তারা জেসপ কারখানায় যান। যেসব গত কয়েকদিন ধরে কয়েক চুরির ইনসিডেন্ট ওখানে হয়েছে, এখন 1 সপ্তাহের মধ্যে ওখানে 2বার আগুন লাগানো হয়েছে। আজকে রাজ্য সরকার থেকে বলা হয়েছে এই কেসটা আমরা সিআইডি তদন্ত করবেন। তো আমরা আমাদের এসএস সাউথের নেতৃত্বে অলরেডি একটা টিম পাঠিয়ে দিয়েছি। জেসপের এই কারখানা এখন রুইয়া গোষ্ঠীর অধীনে। তাদের দাবি প্রমোটিং এর কোনো পরিকল্পনাই নেই। অন্তর্ঘাত হয়ে থাকলে তো সরকারের উচিত যারা অন্তর্ঘাত করেছে তাদের গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো নেওয়া। স্পষ্ট করে বলছি, জেসপে কোনো রকম প্রমোটিং এর কোনো পরিকল্পনা নেই। এদিন রুইয়া গ্রুপের কর্তারা দমকল মন্ত্রীর সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, দমকল মন্ত্রী কড়া ভাষায় বুঝিয়ে দেন রুইয়া গ্রুপের ভূমিকায় তারা সন্তুষ্ট নন। তাদেরকে বলেছি যে এনাফ ইস এনাফ, আগুন নিয়ে খেলাটা উচিত নয়, এটা আমরা মনে করি। এবং এটা আমি পরিষ্কার জানিয়েছি যে আপনাদের বিশ্বাসযোগ্যতাটা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। আপনাদের চেয়ারম্যানকে এটা কিন্তু জানিয়ে দেবেন। সব মিলিয়ে জেসপে একের পর এক আগুন ঘিরে জল্পনা তুঙ্গে। এবিপি আনন্দ। আমি সুশান্ত বাবুকে দিয়ে শুরু করব। আমি দ্রুত একবার লাইভ চলে যাব বেলভিউয়ের সামনে, যেখানে মেডিকেল বুলেটিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়ে প্রকাশিত হচ্ছে। দেখব। অভিষেক ব্যানার্জি অনারেবল এমপি আমাদের আন্ডারে ভর্তি আছেন, অ্যাডমিট আছেন বেলভিউতে, স্টেবল আছেন এখন। ওনার একটা, আপনারা জানেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে কিছু ইনজুরিজ হয়েছে, স্পেশালি চোখে একটা ছোট একটা ইনজুরি আছে, সেটা আমরা অবজারভেশনে রাখছি। আপাতত উনি স্টেবল আছেন, ওনার সমস্ত ভাইটাল প্যারামিটার আর ওকে, ব্লাড রিপোর্টস ইনিশিয়াল সব ঠিক আছে। ইনিশিয়ালি যেসব স্ক্যান বা বোনের স্ক্যান বা মাথার স্ক্যান আমরা করছি তাতে কিছু পাওয়া যায়নি, তবে এটা ঠিক কথা যে প্রথম দিকে পাওয়া যায় না, ফলে রিপিট করতে হবে। অবশ্যই চিন্তার কারণ আছে, কারণ ইরেগুলার ইনজুরিতে অনেক সময় পরে
ছোটোখাটো আকারে ইঞ্জুরি কমপ্লিকেশন দেখা যেতে পারে, তবে এইটুকু বলতে পারি রাইট নাও হি স্টেবল এবং আন্ডার ফুল টিম অফ ডক্টরস, ফিজিশিয়ান আছি আমরা এখানে, ডক্টর নিয়োগী মন্ডল ব্যানার্জি চক্রবর্তী, এছাড়া ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আই সার্জন, অর্থোপেডিক সার্জন, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, সবাই ইনভলভ আছে এবং পুরো টিম অফ ডক্টরস ওনার অবজারভেশন রাখছি। আবার বলছি উনি এখন স্টেবল আছে, তবে চিন্তার কারণ আছে। মেডিকেল বোর্ডটা কতজনের গঠন হয়েছে? 14 doctors. 14 doctors of different disciplines. Headed by whom? Headed by whom? Dr. Neogi. Led by Dr. Neogi. Dr. Neogi. একটু ইংলিশে বলে দিন একটু। Led by Dr. Neogi, the team leader. Medical consortium. And which is actually a consortium. Medical consortium comprising of doctors. We are leading the treatment, and there are surgeons, eye specialists, neurologists, neurosurgeons, and maxillofacial surgeons helping us. মেন ইন্ডিকেটর যেটা আইডেন্টিফাই হয়েছে আপাতত হচ্ছে চোখের অরবিটাল ফসাতে, অরবিটাল ফসা মানে চোখের যেটা গ্লোব তার তলায় যে হাড়টা সেখানে ছোট্ট ইঞ্জুরি, কর্নিয়া এফেক্টেড নয়, যেটা ইনিশিয়াল ইমপ্রেশন দেখা গেছে, এটা আবার অ্যাসেস করা হবে। আই সার্জন আছেন, কর্নিয়ার ব্যাপারটা উনি বলতে পারবেন। চোখের তলার যে পোর্শনটা সেখানে একটু সেখানে একটু ওনার আঘাত লেগেছে, আমরা সেটা অ্যাসেস করা হচ্ছে, ওনার সিটি স্ক্যানও করা হয়েছে এবং সময় মতো ওনাকে পরবর্তীকালেও অ্যাসেস করে দেখা হবে যে আর কোথাও কোথাও ইঞ্জুরি আছে কিনা, যেগুলো ইন্টারভেনশন করতে হবে কিনা। আর তারপরে সিটি স্ক্যানও করা হয়েছে এবং আমরা বাকি টিমের সঙ্গে কন্ট্যাক্ট করেই ব্যাপারটা এগোচ্ছি। না কোনো হেড ইনজুরি নেই ওনার এই পয়েন্ট অফ টাইমে চোখের কাছে যে বোনগুলো রয়েছে আমাদের, সেখানে একখানা ইনজুরি রয়েছে, বোনের ফ্র্যাকচার রয়েছে, যার জন্য চোখের আদারওয়াইজ এখন সেই ইঞ্জুরিগুলোকে ইভ্যালুয়েট করা হচ্ছে। আর একটা হেড ইঞ্জুরি তো থাকছেই, সুতরাং নেক্সট 48 আওয়ার্সে সেটা অবজার্ভ করা হচ্ছে, কিন্তু কোনো কর্নিয়াল ইঞ্জুরি হয়নি, এইটুকুন আপনারা নিশ্চিত থাকুন। He has an orbital injury. There is a bone injury near to the eye, near to the face, and we are keeping an eye on it. We will be using some medicines to bring his condition, make it stable, and later on we will be informing you again. And be assured that there is no corneal injury. আমি ডক্টর জয়ন্ত সেনগুপ্ত। স্টিচেস এখনো হয়নি করা। In the long run, yes. Let me reassure you again that he is very stable. About the operation কোনো দরকার নেই। আইয়ের প্রবলেমটাই মেনলি আমাদের অবজারভেশন রাখতে হচ্ছে। আমরা ইনিশিয়ালি যে ওষুধ দিয়ে আইয়ের সারাউন্ডিংয়ের সোয়েলিংটা কমানোর জন্য শুরু করে দিয়েছি। প্রথম রিপোর্ট যেটা আমাদের চোখের দৃষ্টির রিপোর্টটা ভালো আছে, তবে আমরা যেটা বললেন আমাদের অপথলমোলজি স্পেশালিস্ট যে আমরা রোজ শুরু না, দুবেলা 3 বেলা আমরা নজর রাখবো ওনার উপর। রাইট নাও হি ইজ স্টেবল, তবে হি ইজ ইন ক্রাইসিস কারণ ইটস আ মেজর অ্যাক্সিডেন্ট। আমরা বলে মেডিকেলি হি ইজ ভেরি মাচ স্টেবল। ওর সারা শরীরে সিটি স্ক্যান করা হয়েছে, কোথাও কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি। যা প্রবলেম চোখে, মেডিকেলি ইজ ভেরি মাচ স্টেবল অ্যান্ড ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। আই সার্জন, প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এনারা মিলে রোজ চোখটা অবজার্ভ করবেন এবং যা করার ওনারা করবেন। হি ইজ ভেরি মাচ স্টেবল অ্যাট দিস মোমেন্ট অ্যান্ড ফুললি কনসিয়াস। ডক্টর অনির্বাণ নিয়োগী, ডক্টর কৌশিক মজুমদার, ডক্টর অভিরূপ চক্রবর্তী, ডক্টর সুবীর মন্ডল, আমাদের টিমের আন্ডারে মিস্টার ব্যানার্জি রয়েছে। আমাদের পরের ব্রিফিংটা ডে আফটার হবে মিস্টার ট্যান্ডন, আমাদের পরের প্রেস ব্রিফিংটা ডে আফটার হবে। এর মধ্যে যদি কোনো নিউজ প্রভাব পড়ে নিঃসন্দেহে দর্শকদের বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমাদের সঙ্গে স্টুডিওয়ে যে ডাক্তারবাবুরা আছেন আমি দ্রুত একবার বলে নেব, বলছেন যে স্টেবল আছেন কিন্তু চিন্তার কারণ আছেন, চিকিৎসকরা স্পষ্ট করে দিচ্ছেন। ডক্টর সরকার, এটার কারণ যে কারণে বলছেন যে অ্যাকচুয়ালি স্কালটা তো একটা বনি কম্পার্টমেন্ট, তার মধ্যে ব্রেনটা থাকে। যখন একটা সাডেন অ্যাক্সিলারেটিভ বা ডিসিলারেটিভ মোশনে একটা ট্রমা হয় তখন ব্রেনের একটা মুভমেন্ট হয়, তার ফলে ভেতরের শিরাগুলো ছিঁড়ে যেতে পারে। অনেক সময় শিরা না ছিঁড়েও ভেতরের নার্ভগুলোতে একটা ড্যামেজ হতে পারে, এবং সেই কারণে অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইমিডিয়েটলি যদি কোনো পেশেন্টের লস অফ কনসিয়াসনেস হয় তাহলে সেটা খুব অ্যালার্মিং। সেই হিস্ট্রিটা তো আমরা এখান থেকে পাচ্ছি না। যদি নাও হয়ে থাকে এটা কিন্তু আফটার 48 আওয়ার্স ম্যানিফেস্ট করতে পারে। সেই জন্যই ডক্টর নিয়োগীরা যে কথাটা বারে বারে বলছেন যে সিরিয়াল সিটি স্ক্যানে রাখার দরকার, কারণ শুধুমাত্র অরবাইটাল ফ্র্যাকচারের জন্যে প্রাণ সংশয়ের সম্ভাবনা হয়তো নেই, কিন্তু যদি কোনো ফিউচারে কোনো ম্যানিফেস্টেশন অফ ইন্ট্রাক্রেনিয়াল কোনো ইনজুরি হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট ভয়ের কারণ হতে পারে। ডক্টর করিম, আপনি শুনলেন? না, নতুন কিছু বলার নেই। একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, সিরিয়াল সিটি স্ক্যান ইত্যাদি নিশ্চয়ই করা হবে, তবে তার চেয়ে মনে হয় সিরিয়াল এমআরআই করা উচিত, কারণ হচ্ছে যে ওর বয়স খুব একটা বেশি নয় এবং একটা ফিউচার রিস্ক অফ রেডিয়েশন। তবে আমার যেটা মনে হচ্ছে যে ওইখানে ফ্র্যাকচার হলে না একটা এন্ট্র্যাপমেন্ট হতে পারে, অর্থাৎ কাছাকাছি অপটিক নার্ভ আছে, কয়েকটা মাসল আছে, এইটা একটা কমন ইনজুরি ওই জায়গাটাতে মনে হয়। মানে ডাক্তারবাবুদের কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে একটু রিঅ্যাসিওরিং, হয়তো অত বোধহয় ভয়ের কোনো কারণ নেই। আমি আবার যেসব প্রসঙ্গে ফিরবো, 1888 সাল অর্থাৎ প্রায় 200 বছরের যে ঐতিহ্য কিভাবে তা এই মুহূর্তে নষ্ট হয়ে যেতে বসেছে আসুন একবার দেখেন। আধুনিক ভারত নির্মাণের অন্যতম কারিগর যেসব কারখানা, 200 বছরের ইতিহাস, বাংলার গর্ব আজ ধ্বংসস্তূপ। একসময় যে দরজার ওপারে ইতিহাস লেখা হয়েছে আজ সেই দরজায় ঝুলছে তালা। যশোর রোডে জেসাপের কারখানা আজ যেন পোড়ো বাড়ি, এখানে ওখানে শুধু শ্যাওলা আর আগাছা। 1788 সালে যশোর রোডে তৈরি হয় ব্রিনন কোম্পানি। 1820 সালে এই সংস্থাটি কিনে নেয় ডার্বিশায়ারের বাটারলি কোম্পানি। তার মালিক উইলিয়াম জেসাপের নামে কোম্পানির নাম হয় জেসাপ। স্বাধীনতার পর 3 দফায় এই কোম্পানি ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত হয়। তারপর একের পর এক ঐতিহাসিক কীর্তির সঙ্গে জড়িয়েছে জেসাপের নাম। 1921 থেকে 1927 সালে সংসদ ভবন তৈরির ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা ছিল জেসাপের। 1936 থেকে 42 সাল পর্যন্ত যে 3টি সংস্থা হাওড়া ব্রিজ তৈরি করে তার মধ্যে একটি ছিল জেসাপ। 1959 সালে প্রথম রেলের ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট কোচ তৈরি করে জেসাপ, কিন্তু 9এর দশকের শেষ থেকে জেসাপ ধীরে ধীরে লোকসানে ডুবে যেতে শুরু করে। একসময় তাকে বিআইএফআরেও পাঠাতে হয়। 2003 সালে বাজপেয়ী সরকারের আমলে এই সংস্থা কিনে নেন পবন রুইয়া, তাও কার্যত জলের দরে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে চুক্তিটা যেটা হয়েছিল সেটা হয়েছে 18 কোটি 18 লক্ষ টাকা। তার মধ্যে রেলেরই এই এয়ারপোর্ট লাইনটা করার জন্য রেল 14 কোটি টাকা দেয়া ছিল, সেই 14 কোটি টাকা রুইয়া পেয়ে যায় এবং রুইয়াকে কেবলমাত্র 4 কোটি 18 লক্ষ টাকা দিয়ে এটা কিনতে পায়। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরও 353 কোটি টাকা পেয়েছিলেন উপহার হিসাবে। এরপর 2009 একটি অনুষ্ঠানে ওয়াগনের বরাত এবং ডানলপ খোলা নিয়ে রুইয়া গোষ্ঠীর কর্ণধারের সামনেই কার্যত ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পবন রুইয়াকে দেখতে পাচ্ছি বসে আছে, কিন্তু ডানলপ কোম্পানি বন্ধ করে রেখে দিয়েছে। ডানলপটা কেন খুলছেন না আপনি? এটা কিন্তু আমার একটা কোয়েশ্চেন। আর আপনার এরা প্ল্যান্ড আছে, কিন্তু আপনি যদি ল্যান্ড বিক্রি করে দেন তো গেল। আচ্ছা, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, ওয়াগন যে আপনারা যে রেক্স বা ওয়াগন যে অর্ডার দিয়েছিল সেগুলো রেলকে দেননি কেন? না, যে সব থেকে না দেয়নি। আমার প্রবলেম হচ্ছে রেক্স পাচ্ছি না। 2014 সাল থেকে জেসাপের এই কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। শ্রমিক কর্মচারীদের পাওনা বকেয়া অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে ভেতরে পড়ে থাকা কয়েকশো কোটি টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। 2013 সালে এই সংক্রান্ত জেসাপের একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয় কোম্পানির সম্পত্তি চুরি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ পিকেট বসানোর বিষয়ে উদ্যোগী হতে হবে এসপিকে। জেসাপ কর্তৃপক্ষকেও ভাঙাচোরা পাঁচিল মেরামত করতে হবে। হাইকোর্টের কিছু অর্ডার 2013 এবং 2014 সালে, সেখানে স্পেসিফিক বলা হয়েছিল যে প্রপারলি সিকিউর করা হবে বাউন্ডারি ওয়াল দিয়ে, যে পুলিশ প্রোটেকশন সেখানে থাকবে সেই পুলিশ কষ্ট জমা পড়বে। তারা সেটা তো জমা করেইনি, তাও সেখানে পুলিশ ক্যাম্প থেকেছে। যে রেসপন্স ফ্রম দি যেসব অথরিটি পাওয়ার কথা ছিল সেটা কখনোই কিন্তু রেন্ডার করা হয়নি। এবার 26শে ফেব্রুয়ারি বিধানসভায় ঘোষণা করা হয় ডানলপ ও জেসাপ কারখানা অধিগ্রহণ করবে সরকার, যদিও সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি। জেসাপকে রাজ্য সরকার অধিগ্রহণ করেছে, এটা আমাদের কাছে স্পষ্ট নয় এখনো।
এই চাপানুতরের মধ্যেই যেসব ঘিরে আজ শুধুই রহস্য। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি সুশান্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো, প্রাক্তন দমকল আধিকারিক। এতদিনের আপনার অভিজ্ঞতা, যেভাবে মেয়র এবং দমকল মন্ত্রী প্রায় নিশ্চিত হয়ে বলছেন যে অন্তর্ঘাত হয়েছে, সোর্স অফ ফায়ার বা সিট অফ ফায়ার একাধিক জায়গায়, কোথাও মোবিল পড়ে আছে, এখনো গেলে দেখা যাচ্ছে কোথাও তেলের ড্রাম, কি মনে হয় অন্তর্ঘাতের সম্ভাবনা কতটা জোরদার? আগুনের যে কজ অফ ফায়ারের ক্ষেত্রে আগুন লাগে চারটে মোটামুটি কারণে। প্রথম কারণ হচ্ছে আপনার হিউম্যান এরার। ঠিক, হিউম্যান এরার যেরকম আপনার রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে একটা বাসে আগুন লেগেছিল সল্টলেকে, সেখানে রান্না করছিল ভেতরে, তার থেকে হলো এই হিউম্যান এরার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টাল যে ক্ষেত্রে কারখানা কলকারখানা চালু অবস্থায় থাকে, সেখানে ওভারহিটিং, শর্ট সার্কিট ইত্যাদি এই সমস্ত তার কোনো প্রশ্নই নেই। 3 নম্বর হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। তার মানে ধরো হঠাৎ বজ্রাঘাত হলো বা ভূমিকম্প হলো, তার থেকে ওই তেল মেল যেগুলো রইলো সেখানে হয়তো আগুন লেগে গেল, সেটা হলো। আচ্ছা, এই তিনটে যদি না হয়ে থাকে তাহলে চতুর্থ একটা হচ্ছে সেটাকে ধরা হয় বাই ফর্ডুলাস মিনস। এই ফর্ডুলাস মিনসটাকে আমি বলতে পারবো না এটাকে কখনোই যে এটা হচ্ছে আর্টসন, কারণ আর্টসন বলতে গেলে মোটিভেশনটাকে প্রমাণ করতে হবে। এত দূর থেকে সে কোনোদিন যায়নি বা পায়রা কোনোদিন ফার্স্ট পার্ট অ্যাটেন্ড করে, তাতে সেটাই একদম। আমি একটু সমিতদার কাছে আসবো। সমিতদা, এই ফরেনসিক তদন্ত করে ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু হয়ে গেছে, পাওয়া সম্ভব যে এই আগুন লাগানো হয়েছে না দুর্ঘটনা? 1 সপ্তাহের মধ্যে 2 বার বন্ধ কারখানা। শুধু তো যেসবে হচ্ছে না, ওনার আর একটা অর্গানাইজেশন ডানলপে, সেখানেও কিন্তু একই জিনিস হয়েছে। তোমাকে একটু আগে বোধহয় আমি বলছিলাম যে ওই 18 কোটি 10 লাখ আর 14 কোটি, তাহলে এত বড় একটা প্রপার্টির অঙ্ক এখন দাঁড়াচ্ছে 4 কোটি টাকা মাত্র। এবং সেটা আপনাকে জানিয়ে রাখি, ডিআইজি সিআইডি ভরতলাল মিনা আজকে প্রেস কনফারেন্স করে বলেছে যে শুধু যেসবের আগুন নয়, ওই ডানলপের চুরিগুলো তারা। তোমাকে তো বলছি, এবার এখানে আমি যে ডিপার্টমেন্টে চাকরি করেছি, যে কারণে সেখানে খুব দুঃখজনক হলো একটা কথা বলতে হচ্ছে যে তুমি পুরো নর্থ 24 পরগনা বিভিন্ন জায়গায়, যেটা বড় বড় জায়গা নিয়ে এই জায়গাগুলো, যেমন ধরো বহনগরে একটা বিআই কোম্পানি আছে যারা একসময় ওষুধের 1 নম্বরে পশুর, সেই জায়গাও কিন্তু সব ফাঁকা হয়ে গেছে। এবার দেখো লোকাল যে পুলিশ স্টেশন, সেই লোকাল পুলিশ স্টেশনের কাজ যেমন আইন শৃঙ্খলা রক্ষা করা বা চুরি ডাকাতিও বন্ধ করা, তো তাদের এখান থেকে কোটি কোটি টাকার জিনিস বেরিয়ে চলে যাচ্ছে, তারা এটা দেখলো না। এবার ধরো যেটা আজকে আমি শুনলাম, মাননীয় মেয়র যে কথাটা বলেছেন যে আগের চুরিগুলোরও তদন্ত হবে, তো এই চুরিগুলো অনেক আগে হয়েছে। এই যে ডিলেড এফআইআর, সুভাষ দা আছে, ডিলেড এফআইআর তুমি কি লিগ্যালি কতটা ভ্যালিড হবে? হ্যাঁ, কত সেটাই তো বলছি, কতটা অ্যাকসেপ্টেড হবে। এবার আজকের যে অন্তর্ঘাতটা, সেইটা নিয়ে যে তদন্তটা, অন্তর্ঘাতটা আমি মাননীয় মেয়রের সঙ্গে একমত যে এখানে অন্তর্ঘাত আছে, এবং মূল কথা হচ্ছে সেই মেয়র এখন বর্তমানে দমকল মন্ত্রীও বটে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে চুরিটা কোনো বিশেষ বড় ব্যাপার না। যত বড় বড় কারখানা যেখানে চুরি হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে এই প্রমোটার রাজ। তুমি দেখো নর্থ 24 পরগনা ম্যাক্সিমাম জায়গায় যেসব বড় বড় কারখানা ছিল, বেনি বাউনা, আমি দেখাবো একটার পর একটা, সব একটার পর একটা কিন্তু প্রমোটিং হচ্ছে। আমি একবার শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। যেসব কর্মী, মোটিভটা যে কোনো তদন্তের ক্ষেত্রে মোটিভটা খুঁজে দেখা হবে, মোটিভটা কতটা স্ট্রং? আগুন লেগে জমিটা খালি করার পরিস্থিতি সৃষ্টি হলে কার লাভ, কতটা লাভ, শ্রমিকরা কতটা আশঙ্কা এই মুহূর্তে? না, শ্রমিকরা আশঙ্কায় ভুগছে বলতে আমরা যেটা বারবারই দমদম থানার আইসিকে বারবারই কমপ্লেন করেছি এবং পুলিশ কমিশনারকে কমপ্লেন করেছি। এই চুরিটা কিন্তু আজকে থেকে নয়, এই চুরিটা 2009 সাল থেকে। আমাদের একটা সিডি আছে, এই সিডিতে আমি দেখাবো রেলের যে মালগুলো ফ্রি সাপ্লাই কাপলার, যেগুলো রেলের চাকা বলা হয়, যে সাপ্লাই, সেই চাকাগুলো কেটে কেটে কিভাবে তিনি বিক্রি করেছেন 2009 সাল থেকে, এবং সেটা দিনের বেলা বিক্রি হয়েছে, মানে মালিক পক্ষ বিক্রি করেছে। সেই সিডি আমার কাছে আছে, কিভাবে মালগুলো কেটে কেটে, এটা কিন্তু হাই স্পিড স্টিলের এগুলো সব তৈরি, সেটা বিক্রি করার অধিকার রুইয়া কর্তৃপক্ষ নেই, কারণ ইন্ডিয়া গভর্নমেন্টের অধিকার নেই যতক্ষণ না পর্যন্ত সংসদে পাস না হচ্ছে। এবার সেই মালগুলো কেটে কেটে বিক্রি হয়েছে, তখন কিন্তু কেউ বাধা দেয়নি। বাধা আমরাই দিতে গেছিলাম, এবং আমরা দিতে গিয়ে আমরা ভিকটিম ট্রান্সফার হয়েছিলাম, ভিকটিম টার্মিনেট হয়েছিলাম বিভিন্নভাবে। পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অনেকে আমাদের হুমকিও দিয়েছে এবং মেরে ফেলার চক্রান্ত হয়েছে একটা সময়, কিন্তু আমরা ছাড়িনি। আমরা 2012 সালে নিশ্চিত যে এই আগুনটা লাগানোই হয়, এই আগুনটা লাগালো হচ্ছে, কারণ এই আগুনটা আজকাল লাগাচ্ছে, এর সাথে একটা সূত্র গঠিত আছে। সেই সূত্রটা হচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে কন্ট্রাক্টর ছিলেন যেসব কোম্পানি, তার নাম হচ্ছে বাবান সিং, কক্স অ্যান্ড ওয়াইন্সের মালিক।
তিনি একদিন সকালবেলা 5টা হাইড্রা ছোট ক্রেন নিয়ে প্রায় 200 লোক নিয়ে তিনি চলে এলেন যেসব কোম্পানি থেকে মালগুলো তুলে নিয়ে যাবেন। এবং এই যে কি করে সেটা সকালবেলা এলো, হাইড্রা দিয়ে মাল তুলবে, এটা নয় রুইয়া সম্পত্তি বা পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেছে 26 ফেব্রুয়ারি, তাহলে মালগুলো কি করে নিয়ে এলো? আমরা যখন ডিএমকে ফোন করলাম যে রেলের মাল তাতে অর্ডার কোথায়, কিন্তু পরবর্তীতে দমদম থানার আইসি তৎপরতার সাথে চুরিটা বন্ধ করলো। তারপর থেকেই কিন্তু আরম্ভ হলো আগুন লাগানোটা। একদম। আমি সুভাষ দাস সিএতের কাছে যাবো, তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে উদাহরণ দিতে গেলে আরও 1 ঘন্টা ধরে উদাহরণ দেওয়া যায় যে একটার পর একটা এই ধরনের আগুনের ঘটনা, এবং সেটা কখনো অন্তর্ঘাত কখনো দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু আলটিমেটলি হয় কমার্শিয়াল ভবন আর নয়তো হোটেল তৈরি হয়েছে একের পর এক ঐতিহ্যশালী কারখানার জমিতে। দেখুন যেসব কারখানায় ফের আগুন, অন্তর্ঘাতের আশঙ্কা করছেন বন্ধ কারখানার কর্মীদের একাংশ। কারণ অতীতে বহু জীর্ণ বিল্ডিং কিংবা সিনেমা হলে হঠাৎ আগুন লাগার পর দেখা গিয়েছে কোথাও হোটেল তৈরি হয়ে গিয়েছে, কোথাও বা বাণিজ্যিক কমপ্লেক্স উঠেছে, কোথাও আবার 5 তলা বাড়ি পুড়ে যাওয়ার পর 12 তলা হয়ে গিয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডে একসময় এখানে ছিল ম্যাজেস্টিক সিনেমা হল। 1998 সালে হঠাৎই আগুন লাগে। কিছুদিন এই অবস্থাতেই পড়ে থাকে ভস্মীভূত সিনেমা হল। তারপর শুরু হয় কাজ। মধ্য কলকাতার রাফি আহমদ কিদওয়াই রোডে আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেল ম্যাজেস্টিক ইন্টারন্যাশনাল। একসময় এই জায়গায় ছিল ম্যাজেস্টিক সিনেমা হল। 98 সালে হঠাৎ এক রাতে আগুন লাগে, পুরো হলটি পুড়ে ছাই হয়ে যায়। তারপর বানানো হয় এই বিলাসবাহুল হোটেল। চলতি মাসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় কলকাতার 86 বছরের পুরনো জ্যোতি সিনেমা হল। এই মাসের প্রথম সপ্তাহে 32-এ লেনিন সরণির ঠিক এই জায়গায় আগুন লাগে। বহু বছর আগে এই জায়গায় সিনেমা হল ছিল, কয়েক বছর আগে সেই সিনেমা হল বন্ধ হয়ে যায়, সেই জায়গায় গোডাউন। লোকসানে চলতে থাকা বন্ধ এই হলের ওপরে কয়েকজন আবাসিক থাকতেন। এখানকার বাসিন্দারা অভিযোগ আনছেন যে গত কয়েক বছর ধরে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য। এরপর আমরা পৌঁছই ডালহৌসির 1 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে। একসময় এটি ছিল বসতবাড়ি, পোড়ার পর চরিত্রটাই বদলে যায়। ডালহাউসির 1 নম্বর ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের এই বিল্ডিংয়েই প্রায় 14 বছর আগে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আগুন লাগার আগের পর্যন্ত কিন্তু এই বিল্ডিংয়ে বেশ কয়েকটা ঘরবাড়ি ছিল, অর্থাৎ বেশ কয়েকজন থাকতেন। কিন্তু এখন আমরা এসে দেখলাম এই বিল্ডিংয়ের ভেতরে নতুন করে যখন বিল্ডিং বানানো হয় প্রত্যেকটি জায়গায় কিন্তু কমার্শিয়াল স্পেস হিসেবে বিক্রি করা হয়েছে। পুরনো একটা বিল্ডিং ছিল, এখানে লোকজন থাকতো, এখানে অফিস ছিল। বিল্ডিং ভেঙে এরা নতুন বিল্ডিং তৈরি করেছে। বড়বাজারে 33 নম্বর ক্যানিং স্ট্রিটের চুরি মার্কেটে এই বিল্ডিংয়েও 2000 সালে আচমকায় আগুন লেগে যায়। 33 নম্বর ক্যানিং স্ট্রিটের আমার পেছনের 5 তলার মার্কেট কিন্তু 2000 সালের আগের পর্যন্ত মাত্র 3 তলার মার্কেট ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য 2000 সালে এই মার্কেটে আগুন লাগে, পুরো মার্কেট পুরো ছাই হয়ে যায়। নতুন করে মার্কেট বানানো হয়, কিন্তু এবার মার্কেট বানানো হয় 5 তলার। 16 নম্বর স্ট্র্যান্ড রোডের এই বিল্ডিংটি আবার হেরিটেজ। 15 বছর আগে এখানেও আচমকাই লাগে আগুন। তারপর গোটা বিল্ডিংয়েরই ভোল বদল। বাইরেটা এক, কিন্তু ভেতরটা পাল্টে ঝাঁ চকচকে। 16 নম্বর স্ট্যান্ড রোডে আমার পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের নাম 15 বছর আগে ছিল ম্যাকনন ম্যাকানজি। হঠাৎ একদিন আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেই আগুন লাগার পর ভেতরে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় রেনোভেশনের কাজ, নতুন করে বিল্ডিং তৈরির কাজ। আগে বিল্ডিং ছিল 5 তলার, এখন কিন্তু সেই বিল্ডিং হয়ে উঠে দাঁড়িয়েছে 12 তলা। অর্থাৎ এক আগুনেই এই বিল্ডিংগুলির ভোল বদল হয়ে গিয়েছে। জেসপের ক্ষেত্রেও এমন কিছুই হবে না তো? প্রশ্ন অনেকেরই। প্রকাশ তেনা, এবিপি আনন্দ, কলকাতা। সোজা এন্ড রেজাল্টটা দেখালাম। এন্ড রেজাল্টটা সবাই জানি, রিয়েল এস্টেট। কিভাবে আটকানো যায়? না, আমার মনে হয় যে একটা আইনের একটু পরিবর্তন দরকার। সেটা কি, যদি কোথাও কোনো এই আগুন লাগার কারণে দুর্ঘটনা বা ঘটনা যাই হোক না কেন, সেখানে চেঞ্জিং দ্য ইউজ, যে আমার এটা রেসিডেন্সিয়াল আছে আমি কমার্শিয়াল করবো, সেটা অ্যালাউড হবে না। এবং ইনক্রিজিং দ্য ফ্লোর স্পেস, এটা সম্পর্কে যদি একটা টোটাল এমবার্গো আসে, আমার মনে হয় আমরা তো অনেক কিছু ডিবেট করছি, মেয়রও বললেন যে হ্যাঁ এখানে একটা আইনের পরিবর্তন। আপনি বলছেন অসাধু প্রমোটার চক্রের একেবারে গোড়ায় কোপটা পড়লে তবে এটা একদম নালে পরে থামবে না, নালে পরে আগুনের গ্রাস আমাদের সকলকেই একদিন গ্রাস করে ফেলে, এটা আমার মনে হয়েছে। আমি সৃজিতকে দিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। তো
কবি হিসেবে, একজন সংবেদনশীল মানুষ হিসেবে এইভাবে কলকাতার মুখটা ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রে দেখবে আমি মানে ফাইল এনে এখানে বোধহয় গোটা স্টুডিও ভরে যেত সেই স্তূপে, তদন্ত কমিটি বসেছে, তদন্ত রিপোর্ট এসছে 10 বছর পর, তার মধ্যে 12 তলা 14 তলা বাড়ি হয়ে গেছে। আসলে এইটা আমি দেখতে দেখতে ভাবছিলাম যে এই প্রবণতা কিন্তু খ্রিস্টপূর্ব আমলের, হ্যাঁ, এই যে পরিত্যক্ত জায়গাকে দখল করবার একটা চেষ্টা এবং সেটাকে এইভাবে পাল্টে দেওয়া এবং ক্ষমতা কায়েম করা, সেটা বহু আগে থেকে হয়ে আসছে এবং মানুষ আজ অবধি আটকাতে পারেনি। আমরা জানি না কতটা পারবে, কিন্তু যেটা মনে হয় যে এতে এত বড় একটা চক্র এবং এত মানুষের স্বার্থ জড়িত, চট করে আইন কায়েম করে এটাকে বন্ধ করা খুব কঠিন একটা জিনিস। যদি কেউ পদক্ষেপ নেন বা করেন এই সরকার, আমরা সকলে ঋণী থাকবো, কারণ আমরা চাই না কলকাতার হেরিটেজ বিল্ডিংগুলো বা এই সমস্ত জায়গাগুলো এইভাবে নষ্ট হোক। কিন্তু এর মধ্যে থেকে দুর্নীতিকে বার করে আনতে গেলে অনেকখানি নির্মম হতে হবে। আমি আশা করব যে সরকারি তরফ থেকে সেই নির্মমতা দেখানো হবে, যাতে আমাদের শহরের কিছুটা চেহারা অন্তত আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি যে কলকাতা সত্যি একদিন তিলোত্তমা ছিল। একদম এই আশাবাদ দিয়ে, এই আশার সুরটুকু দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হোক। আমি নিঃসন্দেহে চাইব যে যতটা দৃঢ়তার সঙ্গে অন্তর্ঘাতের সম্ভাবনা প্রশাসনিক আধিকারিকরা তুলে ধরলেন, ততটা দ্রুততার সঙ্গে, ততটা তৎপরতার সঙ্গে, ততটা সততার সঙ্গে তদন্তও এগোবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।